সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, কৃষি শিক্ষা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আজকে আমরা আমাদের কৃষি শিক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটি আছে সেটির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বনায়ন সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বনের। একটি রাস্তার পাশে বন আর একটা হলো প্রাকৃতিক পাহাড়ি বন। আচ্ছা, প্রথম পরিচ্ছেদ সেটা হচ্ছে বনের গুরুত্ব। তো বনের গুরুত্ব এর মধ্যে প্রথমে আছে আমাদের হচ্ছে বন কাকে বলে। তো আমরা জানি যে যে বিস্তীর্ণ এলাকায় গাছপালা থাকে, সেই বিস্তীর্ণ এলাকাকে বন বলে। আচ্ছা, গাছপালা থাকলে সেখানে অবশ্যই পশু পাখি থাকবে। তো আমরা বনের সঙ্গে এভাবে বলতে পারি, প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্ট বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত এলাকা যেখানে পশু পাখি সহ বিভিন্ন জীব বসবাস করে তাকে বন বলে। ঠিক আছে? আচ্ছা, বনায়ন ১ নম্বরের ক টাইপের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে, বনায়ন কাকে বলে? তো আমরা লিখতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিমভাবে বন তৈরি করার পদ্ধতিকে বনায়ন বলে। তার মানে বন যেখানে নেই সেখানে বন তৈরি করার পদ্ধতিকে বনায়ন বলে। তো এখান থেকে একটি এমসিকিউ আছে যে বাংলাদেশে ১৮৭৩ সালে পার্বত্য চট্টগ্রামে সেগুন বাগান সৃষ্টির মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কর্মসূচি শুরু হয়। তো সেই সময় ব্রিটিশ শাসন চলছিল অবশ্যই ১৮৭৩ সালে। তো সেই সময় চট্টগ্রামে আমাদের এটা হচ্ছে বনায়ন কর্মসূচি শুরু হয় ১৮৭৩ সালে। আর হচ্ছে সেই গাছটা হলো সেগুন গাছ। হ্যাঁ? এই ৩ টাই আসলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। সেটি হচ্ছে ১৮৭৩ সালে, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, আরেকটা হচ্ছে এই সেগুন গাছের মাধ্যমে। আচ্ছা, এখন সারা দেশের সব জায়গায় যেমন বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের আশেপাশে প্রতিটি জায়গায় আমরা আ আ গাছ দেখতে পাই এবং গাছগুলো মূলত একটি বনায়নের অংশ। সেগুলোকে সামাজিক বনায়ন বলা হয়। আচ্ছা, বনের বৈশিষ্ট্য ২ মার্কসের প্রশ্নের মধ্যে আসতে পারে। আ এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বনের বৈশিষ্ট্য লিখো। এখানে ৬-৭ টা পড়লেই হবে যে হ্যাঁ, বন বড়, বন আকারে সাধারণত বড়, তবে ছোট হতে পারে। কৃত্রিম অথবা প্রাকৃতিকভাবে হতে পারে। বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে, বিভিন্ন ধরনের পশু-পাখি থাকবে, পোকামাকড় থাকবে, আগাছা পরগাছা থাকবে, ঔষধি গাছ থাকবে, ঝোপঝাড় থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ছোট বড় আকারের গাছপালা থাকে এখানে। বিভিন্ন প্রজাতির পশু-পাখি থাকবে। আচ্ছা, বিভিন্ন রকমের জীবাণু থাকবে, ম্যানগ্রোভ বনে শ্বাসমূল বিশিষ্ট গাছ আছে। এইরকম আরকি ছোট, ছোট করে এগুলো মনে রাখা সহজ। এটা সচরাচর আসে না বনের বৈশিষ্ট্য। কেননা এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো আছে আমাদের এই চ্যাপ্টারে। আচ্ছা, বনের গুরুত্ব। এইখান থেকে প্রশ্ন আসলে স্পেসিফিক আসবে যে বনের গুরুত্ব লিখো, এটা এভাবে প্রশ্ন আসবে না এই ইন্টারমিডিয়েট লেভেলে। তখন আসবে কি বনের ৩ ধরনের গুরুত্ব আছে, তো যেকোনো একটি সম্পর্কে স্পেসিফিক করে দিবে। যেরকম বনের ৩ ধরনের গুরুত্বের মধ্যে একটি হলো আ অর্থনৈতিক গুরুত্ব, দ্বিতীয়টি হলো পরিবেশগত গুরুত্ব এবং তৃতীয়টি হলো জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব। পরীক্ষায় আ এখান থেকে পরীক্ষায় ২ মার্কসের অথবা আ ৪ মার্কসের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ? যে আ বনের হচ্ছে এই যে জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আ কি? অথবা জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশগত গুরুত্ব কি? বনের পরিবেশগত গুরুত্ব কি? তো বনের অর্থনৈতিক গুরুত্ব এটা আমরা সবাই জানি। এই অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশগত গুরুত্ব এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এগুলো আমাদের স্পেসিফিক জানতে হবে। যদি জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আসে আর সেখানে যদি আমরা লিখি বন থেকে আমরা কাঠ পাই, আসবাবপত্র পাই, ডেকোরেশনের ম্যাটেরিয়াল পাই, তাহলে সেটা কিন্তু ভুল হবে। এইজন্য আমাদের এই সবগুলো সম্পর্কে একটু করে জেনে আসতে হবে যে আসলে কোনটা কোন ধরনের গুরুত্ব। আমরা বনের গুরুত্ব সবাই জানি কিন্তু সেই ভাগগুলো স্পেসিফিক করে পড়তে হবে। যেমন ইকোনমিক গুরুত্বের মধ্যে আছে কাঠের অর্থনৈতিক গুরুত্ব। তো এখানে হচ্ছে নির্মাণ কাঠ পায়, আসবাবপত্রের কাঠ পায়, ডেকোরেশনের কাঠ পায়, যন্ত্রপাতি তৈরির কাঠ পায় এখান থেকে। ঠিক আছে? আচ্ছা। এটা আমরা অর্থনৈতিক গুরুত্ব বুঝছি বনে। তারপর প্যাকেজিং এর জন্য কাঠ পায়, জ্বালানি কাঠ পায়, যানবাহন তৈরির কাঠ পায়, শিক্ষা উপকরণের কাঠ পায়, বিবিধ কাঠ আমরা এই বন থেকে পেয়ে থাকি। হ্যাঁ? তারপর বনের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে বাঁশের অর্থনৈতিক গুরুত্ব। বন থেকে যেহেতু আমরা বাঁশ পাই, সে বাঁশের অর্থনৈতিক গুরুত্ব দেয়া হয়েছে এখানে। যেমন হচ্ছে নির্মাণ কাজে বাঁশ লাগে,
পত্র তৈরিতে বাঁশ লাগে, তারপর ডেকোরেশনে বাঁশ লাগে, যন্ত্রপাতি তৈরিতে বাঁশ লাগে। জ্বালানি বাঁশ পাওয়া যায় এখান থেকে। যানবাহন তৈরিতে বাঁশ পাওয়া যায়। বন থেকে বাঁশ পাওয়া যায়। তারপর সাঁকো তৈরিতে, হ্যাঁ? এগুলো হচ্ছে বাঁশের অর্থনৈতিক গুরুত্ব। মানে বনের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে একটি হলো, আবার ছোট, ছোট ভাগ করেছে যে কাঠের অর্থনৈতিক গুরুত্ব, বাঁশের অর্থনৈতিক গুরুত্ব এভাবে ভাগ করেছে। মূলত একটিরই অ্যান্সার এটা, যে বনের অর্থনৈতিক গুরুত্বই আমরা পড়ছি এগুলো। হুম। আচ্ছা, কাঁচামাল বিভিন্ন শিল্পের কাঁচামাল এটাও বনের অর্থনৈতিক গুরুত্বের একটি অংশ। যেরকম কাগজ শিল্পের কাঁচামাল আমরা পেয়ে থাকি বাঁশ। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ থেকে আমরা কাগজ তৈরি করি। তো সেগুলো হচ্ছে বন থেকে পাওয়া যায়। ম্যাচ শিল্প, তারপর মন্ট শিল্প, তারপরে হচ্ছে প্রক্রিয়াকরণ শিল্প, রাবার শিল্প, এইগুলো হচ্ছে শিল্পের কাঁচামাল যে আমরা বন থেকে পাই সেইটার আসলে গুরুত্ব। তো বলা যায় এগুলো হচ্ছে বনের অর্থনৈতিক গুরুত্ব। এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা শিখলাম। আচ্ছা, কুটির শিল্পের কাঁচামাল হিসেবে বনের গুরুত্ব, এগুলো সব অর্থনৈতিক গুরুত্ব। ভেষজ উদ্ভিদ হিসাবে বনের গুরুত্ব, এগুলো অর্থনৈতিক গুরুত্ব। খাদ্য হিসাবে, হ্যাঁ, এগুলো ভ্রমণ, পর্যটন, তারপরে হচ্ছে রাজস্ব আয়, দারিদ্রতা এবং বেকারত্ব দূরীকরণে যে যে হচ্ছে উপকার পেয়ে থাকি, সেগুলো সবই বনের অর্থনৈতিক গুরুত্ব। তো এর চেয়েও আমাদের বনের অর্থনৈতিক গুরুত্বের চেয়েও বনের গুরুত্ব, বনের পরিবেশগত গুরুত্ব, এইগুলো পরীক্ষায় স্পেসিফিক করে বলে দেওয়া থাকে যে বনের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে লেখো। তো পরিবেশগত গুরুত্ব লেখার সময় আমাদের বনের সেই গুরুত্বগুলো লিখতে হবে যেগুলো হচ্ছে পরিবেশের সাথে জড়িত। যেরকম তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এইগুলো হচ্ছে আমাদের পরিবেশ অথবা আবহাওয়ার সাথে জড়িত। তো এগুলোতে বনের কি ভূমিকা সেটাই আমরা এখানে লিখবো। প্রশ্ন যদি আসে কখনো। বৃষ্টিপাত ঘটানো, বন বিভিন্নভাবে বৃষ্টিপাত ঘটায় অবশ্যই। কিভাবে বন মূলত গাছ কি করে, মাটি থেকে পানি শোষণ করে, সেই পানি আবার 1% থেকে 3 থেকে 6% সর্বোচ্চ ইউজ করে তাদের নিজেদের শারীরবৃত্তীয় কাজে। আর বাকি সব পানি আকাশে ছেড়ে দেয়, ভ্যাপার আকারে চলে যায় এটা, হ্যাঁ? বা জলীয় বাষ্প আকারে সেগুলো যায় কিন্তু মেঘ তৈরি করে। তো বন তাহলে কি করতেছে, মেঘ তৈরিতে সহায়তা করতেছে। মেঘ মেঘ তৈরিতে সহায়তা করা মানে কি, বন হচ্ছে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই তো? এবং যে এলাকায় বন নাই সেখানে দেখবে মরুভূমি, সেখানে বৃষ্টিপাতও হয় না। হুম। বনের পরিবেশগত গুরুত্বের মধ্যে পরিবেশ দূষণ রোধ করে বন। যেরকম বনভূমি বনভূমি মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ, একই সময় কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ, অক্সিজেন ত্যাগ ও প্রশোধনের মাধ্যমে তাপমাত্রা কমায় রাখে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করে, বন হচ্ছে কি মাটির বিশুদ্ধ হলে ভূগর্ভস্থ পানিও বিশুদ্ধ হয়। হ্যাঁ, গাছপালার মাধ্যমে মাটি বিশুদ্ধ হলে ভূগর্ভস্থ পানিও বিশুদ্ধ হয়। তার মানে পানি বিশুদ্ধ করতেও বনের ভূমিকা আছে। গাছপালা শব্দ প্রতিরোধ করে, গ্রিন হাউস প্রভাব থেকে রক্ষা করে আমাদেরকে, ওজোন স্তর ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এগুলো হচ্ছে বনের পরিবেশগত গুরুত্বের মধ্যে অন্যতম গুরুত্ব আর কি, হ্যাঁ। বনের পরিবেশগত গুরুত্বের মধ্যে আছে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় রোধ, এটিও বনের পরিবেশগত গুরুত্বেরই অংশ। বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ হ্রাস করে, ঝড় তুফান ও সামুদ্রিক জলাশয়ের তাণ্ডব প্রতিরোধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটায়, খরা প্রতিরোধ করে, উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন রোধ করে। এটি হচ্ছে আমাদের একটি পরিবেশকে বসবাস উপযোগী করে, হ্যাঁ। বনাঞ্চল কি করে, বায়ু প্রবাহের গতি রোধ করে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে ফেলে, হ্যাঁ। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দেশে যত ধরনের ঘূর্ণিঝড় আসে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আটকিয়ে দেয় আল্লাহর রহমতে। এটা হচ্ছে আমাদের সুন্দরবন। তো বন কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদেরকে রক্ষা করে। হুম। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এটা রক্ষা করে, বনের বাতাসের গতি কমিয়ে। তারপর কি করে, বন প্রাণীর আশ্রয়স্থান, হ্যাঁ। বন্য প্রাণী আছে বলেই পরিবেশে ভারসাম্য বজায় আছে, অবশ্যই। বন না থাকলে বন্য প্রাণী থাকতো না। আহ উম, ফলে কি হতো, পরিবেশও ভালো থাকতো না। বন্যপ্রাণীর প্রজনন স্থান, খাদ্য সংগ্রহ ও নিরাপদ স্থান হচ্ছে এই বন। ঠিক আছে, এগুলো সবই বনের পরিবেশগত গুরুত্ব। আচ্ছা, ভূমিক্ষয় রোধ, এটি বনের পরিবেশগত গুরুত্ব। বন বৃক্ষের আচ্ছাদন বৃষ্টির আঘাত থেকে মাটিকে রক্ষা করে। আচ্ছা, শিকড় দিয়ে আঁকড়ে রাখে মাটির কণাকে, এই জন্য বন বন হচ্ছে ক্ষয় রোধ করে, হ্যাঁ। তাহলে কি, বন মাটির আর্দ্রতা বাড়িয়ে ভূমিক্ষয় রোধ করে।
আচ্ছা, বন বায়ুর গতিকে কমিয়ে বায়ুজনিত ভূমিক্ষয় রোধ করে। বন কি করে? নদী নদ-নদী পানি প্রবাহ কমিয়ে নদীর পরবর্তী তীরবর্তী ভূমিক্ষয় রোধ করে। বন ভূগর্ভস্থ পানির পরিমাণ বাড়ায়। বনাঞ্চল কি করে? মাটির উর্বরতা বৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করে। আবার কি করে? বনজ বৃক্ষের পাতা মালচিং এর কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব। জীববৈচিত্র্য একটি ইংরেজি শব্দ যেটি হচ্ছে বায়োডাইভার্সিটি, এখান থেকে এসছে। হ্যাঁ, তো জীব বলতে যাদের জীবন আছে তাদেরকে বোঝায়। আবার বৈচিত্র্য হচ্ছে কোন নির্দিষ্ট স্থানে বিভিন্ন ধরনের উপাদানের উপস্থিতি। কাজেই আমাদের চারপাশস্থ পরিবেশে বিভিন্ন ধরনের জীবের উপস্থিতি হচ্ছে জীববৈচিত্র্য। ঠিক আছে? তার মানে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের জীব বসবাস করে, এই বসবাস বিভিন্নতা থাকার কারণেই এক ধরনের বৈচিত্র্য তৈরি হয়। সেটাকে আমরা জীববৈচিত্র্য বলছি আমরা। ঠিক আছে? জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের মধ্যে প্রচুর ভিন্নতা পরিলক্ষিত হয়। উদ্ভিদ ও প্রাণীর এই জীববৈচিত্র্য মানবজাতির এক অমূল্য সম্পদ। বনায়নের বৈচিত্র্যগত গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? সুতরাং সকল উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বেঁচে থাকার ক্ষেত্রে বন বিরাট ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সক্রিয় উপস্থিতি, বিস্তৃতি এবং পারস্পরিক প্রাকৃতিক সুষম সহাবস্থানকে জীববৈচিত্র্য বলে। এটা পরীক্ষায় আসে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কাকে বলে? পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই ভালো করে এটা মুখস্থ করবে। জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব যদি পরীক্ষায় আসে, আসতেই পারে ৩ মার্ক অথবা ৪ মার্ক অথবা ২ মার্কসের জন্যে। তো এটা ভালো করে পড়তে হবে। তো এখানে জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব চাইলে আমরা যদি লিখি বন থেকে বাঁশ পাই, বন থেকে কাঠ পাই, তাহলে কিন্তু এটা হবে না, স্যার কেটে দিবে। আচ্ছা, দেখি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণে বনের আসলে কি গুরুত্ব রয়েছে। আচ্ছা, এটি হচ্ছে গাছ ও প্রাণীর জন্মস্থান, বাসস্থান ও বিচরণের স্থান হচ্ছে এই বন। ইকোসিস্টেম রক্ষায় বনের অসংখ্য প্রজাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাছ ও প্রাণীর বংশ বিস্তারের স্থান হচ্ছে এই বন। আচ্ছা, উন্নত ফলনশীল, এটা উচ্চ ফলনশীল বা উফশী ফসল জাতের উদ্ভাবনের জন্য মূল উদ্ভিদ বা জার্মপ্লাজম বা জিন বন থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা, এটি একটু জটিল বিষয়। এটা আমি এখানে বললে এটা বলতে চাচ্ছি না যে জার্মপ্লাজম কি। ঠিক আছে? তো যাই হোক, এটি শুধু মনে রাখবে যে বনের মাধ্যমে জার্মপ্লাজম সংরক্ষণ করা হয় বা বন থেকে সংগ্রহ করা হয়। গাছ ও প্রাণী বিলুপ্ত প্রতিহত করে বন। প্রজনন প্রক্রিয়ার অনেক ভালো গুণের সমন্বয়ে ভালো জাতের সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো সবই বনের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। বিভিন্ন প্রজাতির বৃক্ষের উৎপত্তি ও সংরক্ষণের স্থান হচ্ছে বন। আচ্ছা, প্রাণীর খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য বন্য জীবগুলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভবিষ্যতে জৈবিক উৎপাদনশীলতা রক্ষার্থে বন্য জীবের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তারপরে আছে ভেষজ উদ্ভিদের উৎপত্তি স্থান। বনে অনেক ধরনের পশু পাখি বিভিন্ন প্রজাতির রয়েছে। কীটপতঙ্গের আশ্রয়স্থল হচ্ছে বন। গাছ ও প্রাণী নিয়ে গবেষণার স্থান হচ্ছে বন। প্রাণীর প্রজননের উপযুক্ত স্থান হচ্ছে বন। বন আছে বলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পশু পাখি, কীটপতঙ্গ, অণুজীব রয়েছে। বন না থাকলে আসলে এসব জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেত। ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য এখানে আছে। ইকোসিস্টেম কি? পরীক্ষায় আসতে পারে। এটা আমাদের মুখস্থ করতে হবে। কোন স্থানে উদ্ভিদ, প্রাণী ও এদের জড় পরিবেশের নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার গতিময় পদ্ধতিকে ইকোসিস্টেম ও পরিবেশ তন্ত্র বলে। আচ্ছা, জিন কি? অতিরিক্ত দিয়ে রেখেছে, পরীক্ষায় আসে না, তারপর জেনে রাখি। বংশগতি বৈশিষ্ট্যের একক যা প্রতিটি জীবে আছে। প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া জিন বহন করে। তো জিন হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যের একক। হ্যাঁ, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বনের বিভিন্ন পশু পাখির। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো বনের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, তো সেগুলোর মধ্যে অল্প কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলো আসলে আমাদের পরীক্ষায় আসার জন্য কম গুরুত্বপূর্ণ। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব, বাকিগুলো সংক্ষেপে নাম বলে আমি পরের স্লাইডে চলে যাব। প্রথমে হচ্ছে উৎপত্তি অনুসারে বন হচ্ছে দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক বন এবং কৃত্রিম বন। এখান থেকে ১ মার্কসের প্রশ্ন আসে যে প্রাকৃতিক বন এবং কৃত্রিম বন কাকে বলে। আম আ এভাবে আসতে পারে, প্রাকৃতিক বন কি? অথবা কৃত্রিম বন কি? তখন আমাদের লিখতে হবে প্রাকৃতিক বন নাম শুনে বোঝা যাচ্ছে যে সকল বনের
গাছপালা প্রাকৃতিকভাবে জন্মেছে এবং যেখানে পশু পাখি প্রাকৃতিকভাবে বসবাস করে তাকে প্রাকৃতিক বন বলে। হ্যাঁ? যেমন পাহাড়ি বন, সুন্দরবন, শালবন এগুলো কেউ গাছ লাগিয়ে এই বনগুলো তৈরি করেছে এরকম নয়। এগুলো প্রাকৃতিক বন। তারপরে হচ্ছে আমাদের কৃত্রিম বন। মানুষের প্রয়োজনে বিভিন্ন স্থানে গাছপালা লাগিয়ে যে বন তৈরি করা হয়েছে তাকে কৃত্রিম বন বলে। ঠিক আছে? এটা হলো সামাজিক বন। আমাদের রাস্তার দুই পাশে বাড়ি, বসতবাড়ির আশেপাশে যে কৃত্রিমভাবে আমরা লাগিয়েছি বিভিন্ন ধরনের গাছপালা এইগুলো থেকে যে বন তৈরি হয়েছে সেগুলোকে আমরা সামাজিক বন বলছি এবং কৃত্রিম বন বলছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বনের প্রকৃতি, অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনের শ্রেণী হচ্ছে ৫ প্রকার। এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। কত ধরনের কয় শ্রেণীর বন আছে বনের প্রকৃতি, অবস্থান ও বিস্তৃতি অনুসারে, তখন আমাদের ৫ এ টিক দিতে হবে বা ৫ টা অপশনে চুজ করতে হবে। তো ৫ টি বনের মধ্যে হচ্ছে এই ১ নাম্বার পাহাড়ি বন, ২ নাম্বার সমতল ভূমির বন, ৩ নাম্বার ম্যানগ্রোভ বন, ৪ নাম্বার সামাজিক বন এবং ৫ নাম্বার হচ্ছে কৃষি বন। এরপরে কিছু বন আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসার জন্য একেবারে কম গুরুত্বপূর্ণ, তবে এমসিকিউ এর জন্য কোথাও কোথাও থেকে আসতে পারে। তো আমি সেগুলো বলে দিচ্ছি। সরকারি নামকরণ ও মালিকানার ভিত্তিতে বনের শ্রেণী ৬ প্রকার। এখান থেকে কোনো প্রশ্ন আসে না সেভাবে। আমি নামগুলো বলি। ১ নম্বর সংরক্ষিত বন, ২ নম্বর দখলীকৃত বন, ৩ নম্বর অর্পিত বনভূমি, ৪ নম্বর আশ্রিত বন, তারপরে ৫ নম্বর ওয়াবদা ও খাস বনভূমি, ৬ নম্বর হচ্ছে অশ্রেণীকৃত সরকারি বন। আচ্ছা। এখন ব্যবস্থাপনার ভিত্তিতে বন ৪ রকম। এক হচ্ছে ম্যানগ্রোভ বন, ২ নম্বর পাহাড়ি বন, ৩ নম্বর শ্রেণীবিহীন বন, ৪ নম্বর হচ্ছে সামাজিক বন। সামাজিক বনের মধ্যে আছে কৃষি বন, উডলট বন, সড়ক, বসতবাড়ির বন, রেলপথ ও বাঁধের বন। এগুলো হচ্ছে সামাজিক বন। এইগুলো এগুলো থেকে আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস পড়বো আমরা, হ্যাঁ? আচ্ছা, উদ্ভিদের প্রকৃতির ভিত্তিতে বন ৩ প্রকার। ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বন বা শালবন, আর একটা হচ্ছে শ্রুতজ বনভূমি বা সুন্দরবন, উপকূলীয় বন। আচ্ছা, বিভিন্ন প্রকার বনের বর্ণনা। এখানে আমরা পাহাড়ি বন সম্পর্কে আমরা প্রথমে পড়বো। এগুলো আসলে এখান থেকে সিকিউ আসে। পরীক্ষায় হয়তো বাংলাদেশের মানচিত্র দেওয়া থাকলো, বাংলাদেশের মানচিত্রে সিলেট অঞ্চল, তারপরে হচ্ছে চট্টগ্রাম অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিছু গাছপালা দেখানো হলো এবং নিচে বলা হলো যে আসলে উপরে কোন ধরনের বন দেখানো হয়েছে। তো সেটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন আমরা বুঝে যাচ্ছি যে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে একটু ধারণা যাদের আছে অবশ্যই রাখতে হবে। তো কোথায় চট্টগ্রাম, কোথায় সিলেট, এখানে যদি গাছপালা থাকে আমরা বুঝবো এটা পাহাড়ি বনকে দেখানো হচ্ছে। তো আমরা তখন পাহাড়ি বন সম্পর্কে বিস্তারিত লিখবো। আচ্ছা, এখন পাহাড়ি বন হচ্ছে পাহাড়ি এলাকায় যে বন সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে তাকে পাহাড়ি বন বলে। দেশের মোটামুটি ২৮টি জেলায় পাহাড়ি বন রয়েছে। মোট ১৩.৭৭ লাখ হেক্টর বন আরকি, হ্যাঁ? বাংলাদেশের মোট বনভূমি শতকরা ৪৪.৩৬ ভাগ বনই হচ্ছে এই ধরনের বন। হ্যাঁ? সবচেয়ে বেশি মানে অংশ জুড়ে রয়েছে এই পাহাড়ি বন। পাহাড়ি বনের বিস্তৃতি কোথায়? এটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে এই ধরনের বন রয়েছে। আচ্ছা, বনের বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ বৃক্ষ চিরহরিৎ ও পত্রমোচী। আহ, মানে বিষয়টা হচ্ছে যে চিরহরিৎ সবসময় এটা হচ্ছে সবুজ থাকে, কখনো গাছের সব পাতা একসাথে ঝরে পড়ে না, হ্যাঁ? ২ নম্বর হচ্ছে প্রধান বৃক্ষ সেগুন, শিলকরই, করই, শাল, চাপালি। আমরা পরীক্ষায় ২ থেকে ৩টা মনে রাখবো গর্জন কামার লেখার জন্য, বাকিগুলো সব লিখতে হবে না। ৩ নাম্বার হচ্ছে প্রধান পশু হাতি, নেকড়ে, ভাল্লুক, উল্লুক, সাপ, বানর, শিয়াল ইত্যাদি, হ্যাঁ? ৪ নাম্বার হচ্ছে প্রধান পাখি বনমোরগ, ময়না, কাঠঠোকরা ইত্যাদি। সবগুলোরই ২টা ৩টা করে আমরা লিখবো পরীক্ষায়। আচ্ছা, যদি আসে। ৫ নাম্বার হচ্ছে উঁচু বনভূমি অবশ্যই এবং মাটি লালচে। এই মাটিতে আয়রন থাকে। এইজন্য এই মাটি হচ্ছে অম্লীয় মাটি হয় পাহাড়ি অঞ্চলের এবং মাটিটি লাল রঙের হয়। হ্যাঁ? ৬ নাম্বার হচ্ছে চালা ও বাইদ আছে। চালায় বসতবাড়ি ও বাইদে ফসল চাষ করে। ৭ নাম্বার সৌন্দর্য ও বিনোদনমূলক ভ্রমণের উৎকৃষ্ট স্থান। আমরা সাজেক যাই। তো আসলে এটা বুঝাই যাচ্ছে যে সৌন্দর্য বিনোদনমূলক ভ্রমণের উৎকৃষ্ট স্থান এই বনভূমি, পাহাড়ি বন। বনে বিভিন্ন ঝোপঝাড় লতাপাতা দ্বারা আচ্ছন্ন। জুম চাষ ও চা চাষ হয়। সমতল ভূমির বন, তো এইটা পরীক্ষায় খুব একটা বেশি আসে না। তারপরে আমাদের জেনে রাখা ভালো যদি আসে কখনো আমরা যেন লিখতে পারি। এটা হচ্ছে বন্যামুক্ত উঁচু ভূমির জমি অথবা উপরিভাগ প্রায় সমান স্থানে সৃষ্ট বনকে সমতল ভূমির বন বলে। যেমন ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুমিল্লা সব ১২টি জেলায় বন রয়েছে। অধিকাংশ প্রাকৃতিক বন। প্রায় ১.২০ লক্ষ হেক্টর জায়গায় বন রয়েছে। হ্যাঁ, মোট বনভূমি ৩.৮৬% এই বন দ্বারা আমাদের দেশ আরকি
দেশের মোট বনভূমি 3.86% এই সমতল ভূমির বন। হ্যাঁ, এই বনকে আমরা শালবনও বলি। প্রধান বৈশিষ্ট্য, প্রধান বৃক্ষ হচ্ছে শাল বা গজারি, করই, জারুল, আমলকি, বহেরা ইত্যাদি। প্রধান পশু হচ্ছে নেকড়ে, শেয়াল, বানর, সজারু, বনবিড়াল, হরিণ, হনুমান ইত্যাদি। প্রধান পাখি হচ্ছে দোয়েল, ঘুঘু, কাক, শালিক, ময়না, টিয়া ইত্যাদি। তো আমরা সবগুলোরই 2টা 3টা করে আমরা লিখবো। মিনিমাম 3টা লেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, 3টা লিখলে ভালো। চালাও বাইদ আছে, চালায় মানুষের বসতি ও ফসল চাষ করে, বাইদে শুধু শীতকালে ফসল চাষ করে, বর্ষাকালে পানি প্রবেশ করে। আচ্ছা, প্রধান বৃক্ষ হচ্ছে শাল, তাই একে শালবন বলে। শাল গাছের গোড়া কেটে দিলে সেখান থেকে আবার নতুন গাছ গজায়, এই জন্য একে গজারি গাছও বলে এবং এই বনকে গজারি বনও বলে। হ্যাঁ, শালবনকে। আচ্ছা, বনের মাটির রং লালচে হয়। এঁটেল মাটি প্রকৃতির এদের বনের মাটি। বনে নতুন করে গাছ রোপণ করা হচ্ছে ইদানিং, যেহেতু বন এটা সমতল ভূমির বন, অনেক জায়গায় বন ছোট হয়ে এসছে। তো সেজন্য কৃত্রিম ভাবে আবার নতুন করে এই সমতল ভূমির বনের ভিতরে আবার গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। বনের বৃক্ষ শুধু চালাতে আছে, বাইরে নেই। বন এলাকায় ক্রমেই কমে যাচ্ছে। হ্যাঁ, বনে পাতার স্তর পড়ে থাকে। আচ্ছা, এরপরে ম্যানগ্রোভ বন, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বনটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২ ভাবে পরীক্ষায় সিকিউ আসতে পারে। একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখিয়ে একেবারে বঙ্গোপসাগরের কিনারা ঘেঁষে খুলনা, আ বাগেরহাট, বরগুনা এই এলাকায় আমাদের হচ্ছে এই কিছু গাছ দেখিয়ে বলা হতে পারে বাংলাদেশের মানচিত্র দিয়ে, যেটা কোন ধরনের বন দেখানো হয়েছে সেটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন আমাদের বুঝতেই হবে যে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে সুন্দরবন বা ম্যানগ্রোভ বন। হ্যাঁ? তো তখন আমাদের ম্যানগ্রোভ বন সম্পর্কে আমাদের ডিটেইল লিখতে হবে। অথবা এরকম পরীক্ষায় সিকিউ আসে যে হচ্ছে শীতকালীন ছুটিতে কোনো একজন শিক্ষার্থী তার নানা বাসা অথবা মামার বাসা সাতক্ষীরায় বেড়াতে গিয়েছে। বেড়াতে যাওয়ার পর তার মামা একটি বড় বনে নিয়ে যায়। সেখানে সে গিয়ে আহ, বানর দেখে, হরিণ দেখে এবং কিছু কিছু গাছের শ্বাসমূল সে দেখতে পায়। এরপরে সিকিউতে C নাম্বারের প্রশ্ন আসছে আহ, যে উদ্দীপকে আলোচিত বনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো কোন ধরনের বনে শ্বাসমূল পাওয়া যায়, সাতক্ষীরা অঞ্চলে কোন বন আছে, এটা আমরা উদ্দীপক করে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। তখন আমাদের ম্যানগ্রোভ বন সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখি ম্যানগ্রোভ বন কাকে বলে। সমুদ্র উপকূলবর্তী লোনা ভূমিতে যে বন গড়ে ওঠে তাকে ম্যানগ্রোভ বন বলে। ঠিক আছে, বাংলাদেশের মোট বনভূমির 19.65% বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনকে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন বলে। ঠিক আছে, বাংলাদেশের বনভূমির তাহলে প্রায় 20 ভাগ হচ্ছে আমাদের এই সুন্দরবন। হ্যাঁ, আর পাহাড়ি বন ছিল প্রায় প্রায় হচ্ছে 46 ভাগ আর কি। হুম। আচ্ছা, প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের বিস্তৃতি 6.10 লাখ হেক্টর। বন বিভাগ সৃজিত 2 লাখ হেক্টর। সৃজিত মানে সৃষ্টি করছে এটা আর কি। 2 লাখ ম্যানগ্রোভ বন বা উপকূলীয় বন। আচ্ছা, এখন ম্যানগ্রোভ বন আমাদের এই কয়টি জেলায় আছে? 4টি জেলায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনায় অবস্থিত। আর কক্সবাজার, চকরিয়াতে কিছু ম্যানগ্রোভ বন আছে। এই ছবি দিয়েও কিন্তু ওই ম্যানগ্রোভ বন সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই বনের বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরী, গেওয়া, গরান, কেওয়া, বাইন, কেওড়া, পশুর ইত্যাদি এই বনের বৃক্ষ। প্রধান বৃক্ষ হলো সুন্দরী গোলপাতা। পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাপ। জলজ প্রাণী হচ্ছে কুমির, হাঙর। বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে লোনা ভূমিতে জন্মে, শ্বাসমূল আছে। বনের আবহাওয়া সব সময় আর্দ্র এবং লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষ চিরহরিৎ হয়। হ্যাঁ, ভূমি নিচু ও সমতল। বনের ভিতর দিয়ে নদী, নালা, খাল, বিল গিয়েছে রয়েছে। তারপর জোয়ার ভাটায় 24 ঘন্টায় 2 বার প্লাবিত হয়, 2 বার শুকনো থাকে। এ বনে 270 প্রজাতির পাখি রয়েছে, 8 প্রজাতির উভচর প্রাণী রয়েছে, 50 প্রজাতির সরীসৃপ রয়েছে, 200 প্রজাতির মাছ এবং 60 প্রজাতির চিংড়ি ও কাঁকড়া এবং পর্যাপ্ত মৌমাছি ও পোকামাকড় আছে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে অকাষ্ঠল গাছ, যে গোলপাতা, হোগলা, হেতাল, কেয়া, খরগোশ, বেত ইত্যাদি। হ্যাঁ, 12 নম্বর হচ্ছে প্রচুর মধু ও মোম উৎপাদন হয়। 13 নম্বর হচ্ছে মাটি লবণাক্ত ও ক্ষারীয়। 14 নম্বর হচ্ছে প্রাকৃতিক দৃশ্য সুন্দরের কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, ইউনেস্কো কর্তৃক এই আমাদের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 2 মিটার উঁচু। এইগুলো হচ্ছে সুন্দরবনের বা ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। পরীক্ষায় এটা আসে, আলোচনা
পরীক্ষায় হচ্ছে দেওয়া হয়ে থাকে যে আহ, উপরে উল্লেখিত দুই ধরনের বনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তারপরে হয়তো বাংলাদেশের মানচিত্র দেখিয়ে ক দিয়ে দেওয়া থাকলো হচ্ছে সুন্দরবন এলাকা, আর খ দিয়ে দেওয়া থাকলো পাহাড়ি এলাকা। তখন তোমার দুইটা বন সম্পর্কে তোমার ধারণা করতে হবে যে ক অঞ্চলে গাছ দেখানো হয়েছে সেগুলো হচ্ছে যেহেতু ম্যানগ্রোভ বন এলাকা সেটা হচ্ছে সুন্দরবন, সেটা পাহাড়ি ম্যানগ্রোভ বন। পাহাড়ি বন হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে যদি বন দেখানো থাকে সেটি হচ্ছে পাহাড়ি বন। তো এই দুই বনের মধ্যে তখন পার্থক্য লিখতে হয়, পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। পাহাড়ি এলাকায় যে সকল বনাঞ্চল গড়ে উঠেছে তাকে পাহাড়ি বন বলে, আর সমুদ্র উপকূল এলাকায় যে সকল বন গড়ে উঠেছে তাকে ম্যানগ্রোভ বন বলে। সোজা কথা। আচ্ছা, পাহাড়ি বনের আয়তন 13,77,000 হেক্টর, আর হচ্ছে ম্যানগ্রোভ বন 8,10,000 হেক্টর। আচ্ছা, পাহাড়ি বন কোথায়, কোন এলাকায়? এটা হচ্ছে চট্টগ্রাম, সিলেট, এটা হচ্ছে এই যে পাহাড়ি পার্বত্য এলাকা যেটা আছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই এলাকাগুলোতে পাহাড়ি বন রয়েছে। মোটামুটি 28টি জেলায় অবস্থিত পাহাড়ি বন। আর হচ্ছে ম্যানগ্রোভ বন অল্প কয়েকটা মানে জেলায় এটা রয়েছে, এটা সমুদ্র উপকূলবর্তী যেহেতু বন, যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনায় অবস্থিত, মূলত সুন্দরবন আর কি। প্রধান গাছ হচ্ছে গর্জন, চাপালিশ, গামার, আম, করই, সেগুন, শাল ইত্যাদি। আর ম্যানগ্রোভ বনে হচ্ছে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, কাঁকড়া, বাইর ইত্যাদি। বন্যপ্রাণী হাতি, বানর, শুকুর, ভাল্লুক, বনমোরগ। আর ম্যানগ্রোভ বনের প্রাণী হচ্ছে হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, চিতাবাঘ। বন্যা পাহাড়ি বনে হওয়ার সুযোগ নেই, বন্যা প্রবেশ করে না বন্যার পানি। আর ম্যানগ্রোভ বনে কিন্তু বন্যা পানি প্রবেশ করে। জলোচ্ছ্বাস পাহাড়ি বনে হয় না, ম্যানগ্রোভ বনে হয়। মাটি পাহাড়ি বনের মাটি আমরা জানি অম্লীয় মাটি, সেটির পিএইচ 5 থেকে 6। আর ম্যানগ্রোভ বনের মাটি ক্ষারীয় মাটি, পিএইচ 7.5 থেকে 8.5। ভূমি হচ্ছে উঁচু এবং মাঝারি ধরনের পাহাড়ি বন যেহেতু। আর ম্যানগ্রোভ বনের মাটি কি নিচু হবে। এরপরে হচ্ছে গাছের বৈশিষ্ট্য, যে পাহাড়ি বনে কোনো গাছের শ্বাসমূল থাকে না, যেহেতু সেখানে কোনো পানি গাছে কোনো পানির নিচে ডুবে থাকে না। যে সকল গাছ পানির নিচে ডুবে থাকে বেঁচে থাকার জন্য, তারা কি করে, শ্বাসমূল বের করে। তো ম্যানগ্রোভ বনে যেহেতু জোয়ার ভাটা হয়, পানি থাকে, সেজন্য ম্যানগ্রোভ বনের গাছে শ্বাসমূল থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে বনের ভেতরে খাল ও বিল নাই। ম্যানগ্রোভ বনে অবশ্যই খাল বিল থাকবে। পাহাড়ি বনে হচ্ছে জোয়ার ভাটা হয় না, ম্যানগ্রোভ বনে হয়। পাহাড়ি বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল বা গর্জন, আর এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের হচ্ছে গোলপাতা বা সুন্দরী। আর পাহাড়ি বনের হচ্ছে প্রধান প্রাণী হচ্ছে হাতি, ম্যানগ্রোভ বনের প্রধান প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সামাজিক বন সম্পর্কে পরীক্ষা আসতে পারে, রাস্তার দুই পাশের এরকম বনের চিত্র দিয়ে উদ্দীপক আসতে পারে, অথবা বসত বাড়ির আশেপাশে, বা কোনো কলেজের, যদি বলা হয় কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যে বন আছে এটি কোন ধরনের বন, তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সিকিউ আসতে পারে, অথবা 2 মাসের প্রশ্ন আসতে পারে, সামাজিক বন সম্পর্কে ব্যাখ্যা করো। তখন সামাজিক বন, আচ্ছা, সামাজিক বনটা হচ্ছে যে আমাদের বসত বাড়ির, আম, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, বাঁধ, পতিত জমি, রেল লাইনের আশেপাশে কৃত্রিমভাবে যে বন আমরা তৈরি করেছি, সেই সকল বনকে সামাজিক বন বলে। আচ্ছা, বাংলাদেশের মোট বনভূমির 24.94 ভাগ, বা হচ্ছে 25 ভাগটাই হচ্ছে এই যে আমাদের সামাজিক বন। বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক বনে আমরা কি ধরনের, আমাদের বাড়ির আশেপাশে যে গাছপালা দেখি, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, আম, আতা, লেবু, ইত্যাদি ইত্যাদি। কাস্টল বৃক্ষের মধ্যে আছে আকাশমণি, মেহগনি, সেগুন, শিশু, করই ইত্যাদি। আচ্ছা, সামাজিক এলাকায় বৃক্ষ রোপণ করা হয়। তারপরে সামাজিক বনের বৈশিষ্ট্য বলছি। সামাজিক বনে বানর, হনুমান, বনবিড়াল থাকে। সামাজিক বনে ময়না, টিয়া, দোয়েল, শালিক, ঘুঘু, কাক, চড়ুই থাকে। সরকার এবং ভুক্তভোগীদের সমন্বয়ে বন গড়ে তোলা হয়। মানুষের দ্বারা সুপরিকল্পিত বন, স্থানভেদে উপযোগী প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। সামাজিক বন পরিচর্যা করা হয়। সামাজিকভাবে সবাই মিলে এটা পরিচর্যা করে যারা উপকারভোগী। তারপরে গাছ নিয়ন্ত্রিত থাকে। এছাড়াও জলাভূমি বন রয়েছে। এগুলো আমাদের আসলে পরীক্ষায় ওইভাবে আসে না। আচ্ছা, সামাজিক বনায়ন, এই যে আমরা যে ধরনের বন আমরা দেখছি যে সামাজিক এলাকায় সরকারি কোনো পতিত জমি বা এলাকায় একটা ওই এলাকার বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া মানুষ
বা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী তারা সবাই মিলে সরকারের সহায়তায় সেসব এলাকায় গাছ লাগায়। যেরকম সরকারি মানে জমি কোনগুলো? যেরকম রেল লাইনের ২ পাশে হতে পারে, রোডের ২ পাশে হতে পারে। এগুলো সরকারি জায়গা। এগুলোতে এই হচ্ছে সরকারের সহযোগিতায় ওই নির্দিষ্ট এলাকার মানুষজন, দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে তারা হচ্ছে এই গাছ লাগায় এবং তাদের পরিচর্যা করে এবং সরকার এবং উপকারভোগী যারা তাদের মধ্যে এটার একটা অংশ ভাগ করা হয়। এটা হচ্ছে সামাজিক বনায়ন। তো FAO এর মতে হচ্ছে সামাজিক বনায়ন এমন এক বন ব্যবস্থাপনা বা কর্মকাণ্ড যার সাথে পল্লীর দরিদ্র জনগোষ্ঠী ওতপ্রোতভাবে বা নিবিড়ভাবে জড়িত। ঠিক আছে? সামাজিক বনের প্রকারভেদ: বসতবাড়ির বন, বসতবাড়ির আশেপাশে যে বন তৈরি করা হয় সেটা হচ্ছে বসতবাড়ির বন। আচ্ছা, সড়ক ও বাঁধ বন: সড়ক এবং বাঁধের দুই পাশে যে ধরনের বন থাকে সেগুলোকে সড়ক এবং বাঁধ বন বলে। একসারি পদ্ধতি আছে, আবার দ্বিসারি পদ্ধতিও আছে এই সড়ক এবং বাঁধের পাশে। এক সারিতেও গাছ লাগানো হয়, দ্বিসারিতেও লাগানো হয়। এই পদ্ধতিগুলো আমাদের এখানে বর্ণনা করা আছে। এটা খুব বেশি ওইভাবে বন তৈরি করার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আমি এই জন্য এটি স্কিপ করলাম। প্রাতিষ্ঠানিক বন: বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে যে ধরনের বন তৈরি করা হয়। কৃষি বন: ফসলের জমির মাঝে, আইলে, পুকুরের পাড়ে, খামারের চারদিকে আশেপাশে বৃক্ষরোপণ করা হয় এই কৃষি বনে, হ্যাঁ? এবং একই জমি থেকে বৃক্ষ, ফল, ফসল, মাছ, গবাদি পশু, পোল্ট্রি একই সাথে বা পর্যায়ক্রমে বা যুগপৎ ভাবে উৎপাদন করাকে কৃষি বন বলে। ঠিক আছে? মানে উৎপাদন করার লক্ষ্যে যে বন সৃষ্টি করা হয় তাকে কৃষি বন বলে। কৃষি বন ৪ ধরনের। একটা হচ্ছে ফসল বন, একটা হলো কৃষি তৃণবন, একটা হচ্ছে তৃণবন, আর একটা হচ্ছে কৃষি বন মৎস্য। হ্যাঁ? মানে একই সাথে পুকুরে মাছ চাষ হবে, পুকুরের পাড়ে ফসল ও বৃক্ষ চাষ করা হবে কৃষি বন মৎস্যতে। আর তৃণবনে কি করা হবে? একই জমিতে একই সাথে উন্নত জাতের ঘাস সাথে বৃক্ষ চাষ করা হবে। ঠিক আছে? আর কৃষি তৃণ হচ্ছে একই সাথে গবাদি পশুর জন্য উন্নত জাতের ঘাস, ফসল ও বৃক্ষ উৎপাদন করাকে আরকি কৃষি তৃণবন বলে। আর ফসল বন হচ্ছে ফসলের জমিতে আইলে বিভিন্ন ফসলের সাথে বৃক্ষ উৎপাদন করাকে এই ফসল বন বলে। সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। ঠিক আছে? এটা সামাজিক বনের গুরুত্ব, এটা পরীক্ষায় আসে। ২ মার্কসের জন্য আসতে পারে অথবা সিকিউতেও আসতে পারে। তো এটি হচ্ছে আমাদের জেনে রাখতে হবে। এটা হচ্ছে যে সামাজিক বন থেকে আমরা কি, কি পাই? কাঠ, লতাপাতা পাই, খাদ্য এবং পুষ্টির চাহিদা পূরণ করে। আসবাবপত্রের কাঠ পাই। তারপর ফল, কাঠ বিক্রি করে আমরা মূলধন বা তহবিল গঠন করতে পারি। গবাদি পশুর খাদ্য পেতে পারি। তারপর ছায়া প্রদান করে, ভূমিক্ষয় রোধ করে, দরিদ্রতা দূর করে, বেকারত্ব, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ করে দেয়। তারপর কি? লতাপাতা পচিয়ে জৈব সার তৈরি করা যায়। প্রাকৃতিক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, কুটির শিল্পের কাঁচামাল সরবরাহ করে, জীববৈচিত্র্য রক্ষা করে, দেশের মোট কৃষি উৎপাদন বৃদ্ধি করে, নির্মাণ কাঠ সরবরাহ করে, জমির সুষ্ঠু ব্যবহার হয়। ঠিক আছে? চিত্ত বিনোদনের পরিবেশ সৃষ্টি হয় এবং কারিগরি জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর করা সহজ হয়। এগুলো হচ্ছে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। সামাজিক বনের উপকারভোগী কারা এটা সম্পর্কে পরীক্ষায় আসতে পারে। তো হচ্ছে এটা আমরা এটা একটু ২ মার্কসের জন্য আমরা পড়ে রাখবো। এই জিনিসটা আছে সামাজিক বনের উপকারভোগী। এটা হচ্ছে সামাজিক বনে ওই যে সমাজে বা যে স্থানে করা হয় তার আশেপাশে যে সমাজে যে লোকজন থাকে তাদের দ্বারাই কিন্তু এই বনটা তৈরি করা হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় লোকজনকে নিয়ে সামাজিক বনায়ন করে থাকে, হ্যাঁ? বনের মোট শতকরা আয়ের ৪০ থেকে ৬০ ভাগ উপকারভোগীদের সাথে উপকারভোগীদের দেওয়া হয়, হ্যাঁ? ৪০ থেকে ৬০ ভাগ। মনে করো যে যদি উপকারভোগীরা ৬০ ভাগ পায় তাহলে সরকার পাবে হচ্ছে ৪০ ভাগ এরকম। অবশিষ্ট শতকরা ৪০ থেকে ৬০ ভাগ প্রতিষ্ঠান নেয় এবং বৃক্ষরোপণের ব্যবস্থাপনা বাবদ খরচ করে। ঠিক আছে? স্থানীয় জনগণকে মানে সামাজিক বনায়নে সম্পৃক্ত করায় তারা বৃক্ষরোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এতে গরু, ছাগল গাছ খেতে পারে না। উপকারভোগীরা শুধু এখানে শ্রম ও সময় দেয়। কোনো ক্ষেত্রে জমি দেয়। উপকারভোগীরা হলো কারা হতে পারে? উপকারভোগী কারা? পরীক্ষায় আসতে পারে। এরা হচ্ছে দরিদ্র জনগণ, তারপর হচ্ছে বিত্তহীন মহিলা, তারপর বেসরকারি সংস্থা, ভূমির মালিক, দুস্থ মহিলা, মধ্যবিত্ত জনসাধারণ, আচ্ছা ভূমিহীন লোক, প্রথাগত দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে, দরিদ্র পরিবার, সরকারি কর্তৃপক্ষ, ধর্মীয় সংগঠন, দরিদ্র ও আদিবাসী, দরিদ্র মুক্তিযোদ্ধা এরা হচ্ছে সামাজিক বনের উপকারভোগী। আচ্ছা, এখন এই সামাজিক বন থেকে
উপকারভোগীরা কি পায়? 5F কথাটা মনে রাখলে আমাদের এটা সহজ হয়ে যাবে। একটা হলো F তে ফুড, খাদ্য পায়। F তে হলো ফুয়েল, মানে জ্বালানি পায়। F তে ফান্ড, তহবিল পায়। F তে আসবাবপত্র, আ ফার্নিচার, যেটা ফার্নিচার বা আসবাবপত্রের কাঠ পায়। আরেকটা হচ্ছে পশু খাদ্য, ফডার যেটাকে বলে ইংলিশে। তো এই পশু খাদ্য পায়। মেইনলি 5F কথাটা মনে রাখলে আমরা সামাজিক বনের গুরুত্ব আমরা লিখে দিতে পারবো। আরেকটা হলো সামাজিক বনের উপকারভোগীরা সামাজিক বন থেকে মূলত কি পায়, এই প্রশ্ন আসলেও আমরা এই 5F দিয়ে আমরা আমরা হচ্ছে লেখা স্টার্ট করব। এবং আগের স্লাইডে আমরা বলেছি যে সামাজিক বনের গুরুত্ব, সেটা আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে? এখানে সামাজিক বনায়ন কার্যক্রমের ধাপ, এগুলো একটু তোমাদের বইয়ে আছে, এগুলো একটু রিডিং পড়ে নিও। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি, এই জন্য আমি আলোচনা করছি না। এখন যেই লেসনটা শুরু করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। এটা হচ্ছে কাস্টলের বৃক্ষের ট্রেনিং, প্রুনিং এবং ক্ষত স্থান, ড্রেসিং। ট্রেনিং, প্রুনিং, ড্রেসিং কাছাকাছি শব্দ, এই জন্য আমাদের বুঝতে অনেক সময় বোঝার সময় বুঝে যায়, কিন্তু পরবর্তীতে আমাদের ভুল হয়। কিরকম? বৃক্ষের ট্রেনিংটা হচ্ছে বৃক্ষের ডালপালা কেটে গাছকে সুন্দর করার জন্য, সুন্দর করার পদ্ধতিকে বৃক্ষের ট্রেনিং বলে। তো ট্রেনিং এটা মনে রাখবে, যে হচ্ছে আমরা ট্রেনিং করা ছাড়া কোনো জিনিস সুন্দর হয় না। আচ্ছা, যারা হচ্ছে আমাদের হেয়ার ড্রেসিং করে, যারা সেলুনে কাজ করে, যারা নাপিত, হ্যাঁ, নরসুন্দর, তো তারা ট্রেনিং ছাড়াই কি আমাদের সুন্দর করতে পারে? পারে না। একইভাবে আমরা বৃক্ষকে যদি সুন্দর করতে চাই আমাদের ট্রেনিং এর প্রয়োজন আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তার মানে হচ্ছে বৃক্ষের ট্রেনিংটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে যে গাছপালা থাকে, তাই সেগুলো আমরা কিন্তু মাঝে মাঝে ডালপালা কেটে দিই, ছেঁটে দিই সুন্দর একটা শেপে আনার জন্য। এটাই হচ্ছে বৃক্ষের ট্রেনিং। ঠিক আছে? তা আমি বইয়ের ভাষায় বলি, বৃক্ষের আকার আকৃতি ও অঙ্গ বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য শাখা প্রশাখা ছাঁটাই করাকে সুন্দর এবং সাবলীল, এই কথাটা লিখতে হবে। মানে সৌন্দর্য বৃদ্ধির কথাটা এই সংজ্ঞার মধ্যে আনতেই হবে। শাখা প্রশাখা ছাঁটাই করাকে বৃক্ষের ট্রেনিং বলে। ঠিক আছে? শাখা প্রশাখা ছাঁটাই করব বিশেষ করে এটাতে। হ্যাঁ, ট্রেনিং এর উপকারিতা হচ্ছে যে হচ্ছে কাঠের পরিমাণ বৃদ্ধি করে, বৃক্ষের আকার আকৃতি উন্নত করে, বৃক্ষের কাঠামো শক্ত করে, বৃক্ষের কাঠামো সুন্দর হয়। ট্রেনিংকৃত গাছ ঝড় তুফানে ভাঙে না, যানবাহন চলাচলের সুবিধা হয়, নির্দিষ্ট জমিতে বেশি চারা রোপণ করা যায়, রোগাক্রান্ত শাখা প্রশাখা পাতা অপসারণ হয়, ক্ষতস্থান সেরে ওঠে, ছাঁটাই করা ডালপালা পাতা জ্বালানির কাজে লাগে, কৃষি বনে ট্রেনিং করলে ফসলের ফলন বাড়ে। ট্রেনিং পদ্ধতি হচ্ছে ৩ প্রকার। ৩ ভাবে ট্রেনিং করা যায়। উচ্চ কেন্দ্র, এটা হচ্ছে বৃক্ষের প্রধান কাণ্ড রেখে আশেপাশের শাখা কেটে দেওয়া হয়। এতে বৃক্ষ উঁচু হয় এবং কাণ্ড শক্ত হয়। আকাশমণি মেহগনিতে ট্রেনিং এভাবে করা হয়। মুক্ত কেন্দ্র, এখানে কি করা হয়? প্রধান কাণ্ড সামান্য উঁচু হওয়ার পর উহার শীর্ষ বা বৃদ্ধি অংশ কেটে দেওয়া হয়। এতে কাণ্ডের আশেপাশের শাখা বড় হয়। দ্বিতীয় বছরও প্রধান কাণ্ড কেটে বৃদ্ধি রোধ করা হয়। এতে গাছ ঝোপালো হয়। যেমন তুঁত গাছ মুক্ত কেন্দ্র ট্রেনিং করা হয়। নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং, এটা হচ্ছে প্রধান কাণ্ড কিছু দূর বৃদ্ধির পর অগ্রভাগ কেটে দেওয়া। এটা হচ্ছে কি, প্রধান কাণ্ড কিছু দূর বৃদ্ধির পর অগ্রভাগ কেটে দেওয়া হয়। এরপর শাখা প্রশাখা বের হয়। পরের বছর ওই বাড়তি শাখা প্রশাখা ছেঁটে দেওয়া হয়। যেমন ইউক্যালিপটাস, বাবলা, জিকা ইত্যাদি। বৃক্ষের প্রুনিংটা হচ্ছে বৃক্ষের প্রুনিং হচ্ছে গাছের উৎপাদন বৃদ্ধির জন্য করা হয়। এটা শাখা প্রশাখা শুধু না ট্রেনিং এর মতো। এটা হচ্ছে ট্রেনিং এর শুধু শাখা প্রশাখা আমরা কেটেছিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিন্তু প্রুনিংটা হচ্ছে শাখা প্রশাখা ডালপালা, যেটা মূল হতে পারে, ফুল ফল যে কোনো অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করাকে, এটা হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে প্রুনিং বলি। হ্যাঁ, এই রোগাক্রান্ত অংশ হতে পারে, যেটাই হোক গাছের যে কোনো অংশকে ছাঁটাই করাকে আমরা বৃক্ষের প্রুনিং বলি। ঠিক আছে? এটা হচ্ছে ফলন বৃদ্ধির জন্য। আর ট্রেনিং করি আমরা কি, ওইটি হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধির জন্য। তো প্রুনিং এর উপকারিতা কি? হ্যাঁ, প্রুনিং হচ্ছে বৃক্ষের আকার আকৃতি ঠিক রাখে, রোগাক্রান্ত শাখা প্রশাখা ছেঁটে দেওয়া,
তারপরে রোগ আক্রমণ হয় না, এর ফলে রোগাক্রান্ত শাখা প্রশাখা ছেঁটে দেওয়ায় পোকা আক্রমণ হয় না, কাঠের পরিমাণ বাড়ে, ফলের উৎপাদন বাড়ে, ফুলের উৎপাদন বাড়ে, ফুল এবং ফলের গুণগত মান উন্নত হয়, বৃক্ষের ভিতর দিয়ে বাতাস চলাচল বাড়ে, ঝড় তুফানে গাছ ক্ষতি হয় না, ছাঁটাই করা শাখা প্রশাখা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কৃষি বনে ছাঁটাই করলে ফসলের ফলন বাড়ে, ছাঁটাই করা ডালপালা লতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, পরগাছা দূর হয়, গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং গাছের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়, তার মানে গাছ দ্রুত বৃদ্ধি পায়। আমরা অনেক সময় গ্রামে গঞ্জে দেখে থাকি যে বড়ই গাছ থেকে বড়ই হারভেস্ট করার পরে একবারে নেড়ে করে কেটে দেওয়া হয়, এটাই হচ্ছে বৃক্ষের প্রুনিং। পরের বছর কি হয়, এই গাছ থেকে কুশি গজায়, খুব কুশি গজে আবার পুরা সম্পূর্ণ একটা গাছ আগের মতো হয়ে যায় এবং এখান থেকে বড়ির উৎপাদন বাড়ে। আর আমরা যদি এই কাজটা না করি, সেই গাছে বড়ির পরের বছরে উৎপাদনটা কমে যায়। তো এটা হচ্ছে আমাদের বৃক্ষের প্রুনিং এর একটি উদাহরণের কথা বললাম। বৃক্ষের প্রুনিং কিভাবে করা হয়? শাখা ছাঁটাই করা হয়, ফুল ফল ছাঁটাই, পাতা ছাঁটাই, মূল ছাঁটাই এবং কুশি ছাঁটাই। হ্যাঁ, এগুলো নামের সাথে নাম দেখে বোঝা যাচ্ছে শাখা ছাঁটাইয়ের মধ্যে শুধু শাখা প্রশাখা ছাঁটাই করা হয়, গাছ মজবুত হয় এর ফলে। আচ্ছা, ফুল ফল ছাঁটাই, অনেক সময় ফুল ফল বেড়ে যায়, এত বেশি ফুল ফল আমরা যদি অ্যালাউ করি গাছকে, এটা গাছের সব ফুল ফল ছোট হয়ে যাবে, পরের বছর গাছের উৎপাদন কমবে। এই জন্য আমরা এটা ফুল ফল ছাঁটাই করে দিই, মানে প্রয়োজনের তুলনায় বেশি যদি হয়ে যায়। পাতা ছাঁটাই করতে পারি, মূল ছাঁটাই করা হয় অনেক সময়। যেসব গাছে প্রচুর পরিমাণে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে, দৈহিক বৃদ্ধি বেশি হয়, সেসব গাছের শিকড় ছাঁটাই করে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। গাছ খুব দ্রুত বৃদ্ধি পেলেও এতে সমস্যা। এতে গাছ ফুল ফল বেশি ধরে, হ্যাঁ? কুশি ছাঁটাই। অধিকাংশ ফল গাছ ফল ধারণের পর কুশি ছাঁটাই করলে নতুন কুশি গজায়। নতুন কুশি থেকে নতুন মুকুল ধরে। পুরাতন ডালপালা ছাঁটাই করতে হয়। এতে ফল বেশি ধরে। যেরকম আম, লিচু, পেয়ারা এগুলোতে এটা করা হয়। এখন পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রুনিং এবং ট্রেনিং এর মধ্যে পার্থক্য। পরীক্ষায় এটা আসে। এটা হচ্ছে সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সব ধরনের প্রুনিং ই ট্রেনিং, কারণ ট্রেনিং করলে গাছের শাখা-প্রশাখা অগ্রভাগ ছাঁটাই করা হয় বলে প্রুনিং করতে হয় না। অর্থাৎ ট্রেনিং করলে প্রুনিং এর প্রয়োজন হয় না। আর ট্রেনিংটা কি? সব ধরনের প্রুনিং ট্রেনিং নয়। কারণ প্রুনিং শুধু পৃথকভাবে প্রয়োজন অনুসারে শাখা-প্রশাখা, ফুল, ফল এগুলো পাতা ছাঁটাই করা। অর্থাৎ প্রুনিং করলে ট্রেনিং হয় না। ট্রেনিং করতে হয় আলাদা করে। তার মানে একটা কথা বলতে পারি যে সকল ট্রেনিংই প্রুনিং, কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়। আচ্ছা, এরপর কি এর মধ্যে প্রুনিং এর মাধ্যমে গাছের মূল, শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল, মুকুল প্রভৃতি ছাঁটাই করা হয়। আর ট্রেনিং এর মাধ্যমে শুধুমাত্র পাতা, ডালপালা এটা ছাঁটাই করা হয়। আমি আগে বলেছি। প্রুনিংটা কি করে? সাধারণত ফল ধারণের পর, অর্থাৎ বয়স্ক পুরাতন পাতা এটা প্রুনিং করা হয় গাছে আরকি, হ্যাঁ? বয়স্ক গাছে প্রুনিং করা হয়। আর ট্রেনিংটা কি? সাধারণত ফল ধারণের পূর্বে। হুম? এটা হচ্ছে প্রুনিংটা ফল ধারণের পর, আর হচ্ছে ট্রেনিংটা ফল ধারণের পূর্বে করা হয়। হ্যাঁ? প্রুনিং হচ্ছে গাছের উৎপাদন ক্ষমতা, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগত মান প্রভৃতি বাড়ানো এবং আকার উন্নত করতে প্রুনিং করা হয়। আর এই ট্রেনিংটা হচ্ছে শুধুমাত্র গাছের দৃঢ়, নির্দিষ্ট, সুন্দর, সুগঠিত গড়ন পাওয়ার জন্য ট্রেনিং করা হয়। প্রুনিং গাছের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে, আর ট্রেনিং গাছকে সুন্দর করে, মানে সুন্দর গড়ন সৃষ্টি করে, হ্যাঁ? প্রুনিং এর মাধ্যমে গাছকে উদ্দীপিত করা হয়, আর ট্রেনিং এর মাধ্যমে গাছকে নিয়ন্ত্রণ করা হয়। প্রুনিং এর মাধ্যমে রোগ ও পোকা নিয়ন্ত্রণ করা হয়, আর ট্রেনিং এর মাধ্যমে কি পরিচর্যার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করা হয়। আচ্ছা, গাছের বার্ষিক উৎপাদন বাড়ে হচ্ছে প্রুনিং এ, আর ট্রেনিং এ হচ্ছে গাছের মোট উৎপাদন বাড়ে। ঠিক আছে? আর প্রুনিং এ হচ্ছে গাছের ক্যানপি নিয়ন্ত্রিত হয় না, আর ট্রেনিং এ গাছের ক্যানপি নিয়ন্ত্রিত হয়। ক্যানপি কি? ক্যানপি হচ্ছে গাছের শাখা প্রশাখা, পাতা বায়ুমণ্ডলের যে জায়গা দখল করে থাকে, একটা গাছ যে এরিয়া মিলায় থাকে আর কি, হ্যাঁ? পাতা ডালপালা সব মিলে সেই পুরা এরিয়ার আয়তন বা সেই পুরা এরিয়ার ভলিউমকে আমরা হচ্ছে ক্যানপি বলছি। ঠিক আছে? এখন হচ্ছে বৃক্ষের ড্রেসিং, এটা আমরা যেরকম কোনো জায়গায় কেটে গেলে আমরা ড্রেসিং করি, সেরকম বৃক্ষের ড্রেসিং করতে হয়। কোনো বৃক্ষের কাণ্ড, শাখা প্রশাখা, ক্ষতস্থান, ছত্রাক সহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রমণ প্রতিরোধক লাগিয়ে দেওয়াকে বৃক্ষের ড্রেসিং বলে। যেরকম আমাদের অনেক সময় কেটে গেলে আমরা কি করি, স্যাবলুন লাগিয়ে দিই, এটা হালকা করে একটা ব্যান্ডেজ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ড্রেসিং। আর বৃক্ষের ড্রেসিং একই রকম, ডালপালা, ছত্রাক সহ পচনশীল বিভিন্ন অঙ্গ এটা কেটে ফেলে দিয়ে সেখানে প্রতিরোধক লাগিয়ে দিয়ে
সেখানে হচ্ছে তোমার হচ্ছে এটা ইয়ে করা আর কি, এটা প্রতিষেধক লাগিয়ে দেওয়াকেই বৃক্ষের ড্রেসিং বলে। ঠিক আছে। ড্রেসিং এর উপকারিতা: শাখা প্রশাখা পচন প্রক্রিয়া রোধ হয়, শাখা প্রশাখা এমনকি গাছ মারা যাওয়া থেকে রক্ষা হয়, আর রোগের বিস্তার রোধ হয়, কাঠের গুণগত মান ভালো হয়, বৃক্ষের ফল এবং কাঠ উৎপাদন বৃদ্ধি হয়, সংক্রমণ হওয়ার আগেই ড্রেসিং করলে ক্ষত হয় না, ড্রেসিং করলে গাছ দ্রুত আরোগ্য লাভ করে, আর কর্তিত অংশের নিচে থেকে কুশি। ড্রেসিং এর পদ্ধতি হচ্ছে শাখা প্রশাখা ও কাণ্ডের ক্ষতস্থানে পচন দ্রব্য দ্রুত ড্রেসিং করা প্রয়োজন। হ্যাঁ, তো সেটা কিরকম করে: ধারালো ছুরি বা দা বা স্ক্র্যাপার দিয়ে ক্ষতস্থান দ্রুত সম্পূর্ণ পচন দ্রব্য সহ চেঁচে অপসারণ করতে হয়। সামান্যতম পচন দ্রব্য বা ছত্রাক রাখা যাবে না। কোনো গাছে যদি পচন ধরে বা কোনো অংশে যদি ছত্রাক লাগে, সে অংশটা চেঁচে ফেলে দিতে হবে। দেওয়ার পরে সে ক্ষত স্থানে আমরা ছত্রাকনাশক যেমন আলকাতরা বা বর্ধ পেস্ট বা হচ্ছে ডিস্টেম্পার করার জন্য যে রং ব্যবহার করে সে রং লাগিয়ে দিতে পারি। এটাই আসলে মূলত ড্রেসিং। ঠিক আছে। এগুলো কি একটু শুকালে পলিথিন দিয়ে ক্ষতস্থান আমরা বেঁধে দিতে পারি। হ্যাঁ, এতে ক্ষতস্থানের জীবাণু মারা যায় এবং নতুন করে কোনো জীবাণু সংক্রমণ ঘটে না। বর্ধ পেস্ট বা বর্ধ মিক্স তৈরির পদ্ধতি হচ্ছে: চুন ১০০ গ্রাম, তুঁত ১০০ গ্রাম এবং ১ লিটার পানি এখানে একত্রিত করলে সেটা বর্ধ মিক্স হয়ে যায়। এরপরে আছে আমাদের কৃষি ও বৃক্ষ মেলা। এগুলো আমরা পরীক্ষায় আসে, মানে কৃষি মেলা এবং বৃক্ষ মেলা মূলত সিকিউতে আসে। তো যদি কোনো সিকিউতে আসে এরকম যে কৃষি পণ্য আহ, একটা মেলায় গিয়েছে কেউ, সেখানে হচ্ছে অনেক ধরনের স্টল দেখা যাচ্ছে, যেরকম সেখানে হচ্ছে আহ মৎস্য রিলেটেড স্টল, পোল্ট্রি রিলেটেড স্টল, তারপরে হচ্ছে ফুল, ফল, গবাদি পশু, বিভিন্ন যন্ত্রপাতির কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এরকম যদি কোনো মেলা সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে আমাদের কৃষি মেলা। তখন আমাদের কৃষি মেলা সম্পর্কে লিখতে হবে। কৃষি মেলা এবং বৃক্ষ মেলা, এদের প্রয়োজনীয়তা, গুরুত্ব সবকিছু সেম। হ্যাঁ, শুধু আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কৃষি মেলা, কোনটা বৃক্ষ মেলা। তো উন্নত ফসল, ফল, ফুল, গবাদি পশু, মৎস্য, কৃষি যন্ত্রপাতি, আধুনিক পদ্ধতি, কৃষির যাবতীয় প্রযুক্তি, জনসমাগম স্থানে কয়েকদিন ব্যাপী বিপুল সংখ্যক লোককে বাস্তবে প্রদর্শন করার জন্য যে আয়োজন করা হয়, তাকে কৃষি মেলা বলে। এটা সিকিউতে আসে। বৃক্ষ মেলা কি? বিভিন্ন জাতের বৃক্ষ চারা ক্রয় বিক্রয় প্রদর্শনের বনায়ন বিষয়ক মডেল, জনসমাগম স্থানে কয়েকদিন ব্যাপী বিপুল সংখ্যক লোককে বাস্তব প্রদর্শন করার জন্য যে আয়োজন করা হয়, তাকে বৃক্ষ মেলা বলে। তো আমরা বুঝতেই পাচ্ছি যে আসলে কৃষি মেলা আর বৃক্ষ মেলার মধ্যে পার্থক্য কি। বৃক্ষ মেলায় শুধুই বৃক্ষ রিলেটেড কথাবার্তা থাকবে, আর কৃষি মেলায় কৃষি যা কিছু বোঝায়, পোল্ট্রি, মাছ, মুরগি, সবকিছু এবং কৃষির যত যন্ত্রপাতি আছে সেখানে সেটা শো করা হবে। আচ্ছা, জাতীয় পর্যায়ে ঢাকায় ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। ঠিক আছে। এরপরে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সব জেলা উপজেলায় এই বৃক্ষ মেলা হয়ে থাকে। জাতীয় বৃক্ষ মেলায় ৩০০ থেকে ৪০০ স্টল দেওয়া হয়। এখানে বিভিন্ন ফলজ, বনজ এবং ভেষজ বৃক্ষের চারা বিক্রির পাশাপাশি সামাজিক বন, কৃষি বন এবং পাহাড়ি বন, পাহাড়ি বন, বনের বিভিন্ন পণ্য এখানে শো করা হয়। আচ্ছা, কৃষি বন ও বৃক্ষের বৈশিষ্ট্য: এখানে কৃষি ও বৃক্ষ মেলা জনসমাগম স্থানে করা হয় একই রকম বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপর নির্দিষ্ট দিন ব্যাপী করা হয়, নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য মেলার আয়োজন করা হয়। কৃষি ও বৃক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকে, প্রবেশদ্বারে আকর্ষণীয় গেট থাকে, ফেস্টুন, প্লেকার্ড, ব্যানার সজ্জিত করা থাকে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান করা হয়। অধিকাংশই বনায়ন এবং কৃষি উপযুক্ত উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়। কিছু কিছু কৃষি পণ্য বিক্রি করা হয়। নার্সারি স্টলে প্রচুর বনজ, ফলদ ও ভেষজ চারা বিক্রি করা হয়। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি করা হয় এবং এখানে মেলাতে বিভিন্ন ধরনের রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে মেলা উপলক্ষে। তারপর সেমিনার, ভিডিও প্রদর্শন করা হয়ে থাকে মেলাতে। ঠিক আছে। এটি হচ্ছে কৃষি বৃক্ষ মেলার বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য। কৃষি মেলা সম্পর্কে আসলে তখন কৃষি মেলার এইগুলো বৈশিষ্ট্য, এবং যদি বৃক্ষ মেলা আসে শুধু বৃক্ষ মেলা বৈশিষ্ট্য বলে আমরা এটা লিখে দিব। আমাদের এই পর্যন্ত এই চ্যাপ্টারটা এখানে শেষ। আমরা